সুপ্রভাত বন্ধুরা। আজ ৬ জুন শুক্রবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত বাজেট কখনোই বৈষম্য, বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং বিনিয়োগ সংকট মোকাবিলা করতে পারবে না বলেই মনে করছে বাম গণতান্ত্রিক জোট। বাম জোট বলেছে, গতানুগতিক পথে হেঁটে যে বাজেট ঘোষণা করা হলো তা সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করবে না। এই বাজেটে বৈষম্যহীনতা গড়ে তোলার কথা বলা হলেও বাস্তবে মুক্তবাজারের পুরনো ধারাবাহিকতার পুনরাবৃত্তি ঘটানো হয়েছে, যা বৈষম্য, বেকারত্ব, মূল্যস্ফীতি এবং বিনিয়োগ সংকট কোনোটাই মোকাবিলা করতে পারবে না। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাম জোট নেতারা এই মন্তব্য করেন। এবার ট্রাম্পের প্রকাশ্যে সমালোচনা করলেন ধনকুবের ইলন মাস্ক। কর বিলকে বললেন জঘন্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর ও ব্যয় বিলকে জঘন্য জিনিস বলে কটাক্ষ করলেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। তার এমন আক্রমণাত্মক মন্তব্যকে কেন্দ্র করে দুজনের মধ্যেকার মনোমালিন্য আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই বাজেট বিলে কোটি কোটি ডলারের কর ছাড়, প্রতিরক্ষা খাতে খরচ আরও বাড়ানো ও সরকারকে বেশি ঋণ নেওয়ার অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে। ট্রাম্পের এই প্রস্তাবটি গত মাসে মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হয়। ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে 50% শুল্ক বসালেন ট্রাম্প। আমেরিকায় আমদানি করা ইস্পাত, অ্যালুমিনিয়ামের ওপর আরোপকৃত শুল্ক 25% থেকে বাড়িয়ে 50% করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার থেকেই ট্রাম্পের এই নির্বাহী আদেশ কার্যকর হয়েছে বলে জানা গেছে। তবে এই সিদ্ধান্ত থেকে সাময়িক ছাড় পেয়েছে ব্রিটেন। এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে। কিন্তু ট্রাম্পের দাবি, আমেরিকার জাতীয় নিরাপত্তা ও শিল্প রক্ষায় এই শুল্ক অপরিহার্য। তিনি জানান, সস্তা বিদেশি স্টিলের বিপুল আমদানি ও দুর্বল বৈশ্বিক চাহিদার পরিপ্রেক্ষিতে আমেরিকার স্টিল শিল্পকে রক্ষা করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নেদারল্যান্ডের কট্টর ডানপন্থী দল পার্টি ফর ফ্রিডম সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। মঙ্গলবার দলটির নেতা গির্ট উইল্ডার্স ঘোষণা করেন, এই মধ্যে দিয়ে দেশটির ক্ষমতাসীন জোট সরকারের পতন ঘটল। মঙ্গলবার সকালে সাংবাদিকদের উইল্ডার্স বলেন, কঠোর অভিবাসন নীতির প্রতিশ্রুতি দিয়ে সরকারে যোগ দিয়েছিলাম। নেদারল্যান্ড সরকারের পতনের জন্য নয়। সরকারে আমাদের দায়িত্ব এখানেই শেষ হলো। ডাচ ইতিহাসের সবচেয়ে দক্ষিণপন্থী সরকার থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের মধ্যে দিয়ে উইল্ডার্স দেশটির রাজনীতিকে অস্থিরতার দিকে ঠেলে দিলেন। সমর্থন প্রত্যাহার করে নেওয়ার 150 আসনের পার্লামেন্টে প্রধানমন্ত্রী ডিক শুফের নেতৃত্বাধীন সরকারের আসন মাত্র 51টিতে দাঁড়ালো। রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, উইল্ডার্সের দল জোট ত্যাগ করলে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী ডিক শুফ। দক্ষিণ কোরিয়ার সাধারণ নির্বাচনে পরাস্ত হলো অতি দক্ষিণপন্থীরা। দক্ষিণ কোরিয়ায় ক্ষমতা হারালো অতি দক্ষিণপন্থীরা। মঙ্গলবার নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মধ্যপন্থী ডেমোক্রেটিক পার্টির নেতা লি জাইমিয়াং। নজিরবিহীনভাবে এবারের নির্বাচনে 79.3% মানুষ ভোট দিয়েছিলেন। ক্ষমতাসীন অতি দক্ষিণপন্থী পিপলস পাওয়ার পার্টির বিরুদ্ধে জনগণের তীব্র ক্ষোভের জেরেই ভোটের হারে এমন বৃদ্ধি লক্ষ্য করা গেছে। বিরোধী ডেমোক্রেটিক পার্টির এতে সুবিধা হয়েছে বলে মনে করা হচ্ছে। আসছি দেশের খবরে। শ্রমিক অধিকার রক্ষায় সবথেকে পিছিয়ে নরেন্দ্র মোদীর বিকশিত ভারত। পরিস্থিতি শোচনীয়, নেই ইউনিয়নের অধিকার। 9 জুলাই ধর্মঘটের ডাককে কার্যত অবৈধ ঘোষণা করা হয়েছে। বিশ্বের 151টি দেশের মধ্যে শ্রমিকদের প্রাপ্ত অধিকারের নিরিখে ভারত সবথেকে পিছিয়ে থাকা দেশগুলির মধ্যে রয়েছে। সম্প্রতি ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের প্রকাশ করা শ্রমিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ভারতের শ্রমিক সংগঠনগুলি জানাচ্ছে, দেশের বেশিরভাগ শ্রমজীবী মানুষের ইউনিয়নের অধিকার নেই। কার্যনির্বাহী সিদ্ধান্তে ইউনিয়নের মতামত নেওয়া হয় না। ত্রিপাক্ষিক আলাপ আলোচনার পাট চুকে গেছে অনেক আগেই। সামাজিক পরিষেবা থেকে প্রান্তিক অংশের শ্রমিকদের বাদ দেওয়া হচ্ছে। শ্রমিকদের ধর্মঘটের অধিকারে বড় রকমের দমনপীড়ন চলছে। পরিযায়ী শ্রমিকদের অবস্থা বিশেষভাবে সংকটজনক। বাস্তবিক ক্ষেত্রে 21 শতকেও দেশে চালু রয়েছে দাস শ্রমিক প্রথা। অপারেশন সিঁদুরের সময়কালে একের পর এক কূটনৈতিক ব্যর্থতার পর এবার G7 শীর্ষ সম্মেলনে ডাক পেলেন না বিশ্বগুরু নরেন্দ্র মোদী।
গত বছরেই লোকসভা নির্বাচনের মধ্যেও ইতালিতে গিয়ে এই G7 শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন মোদি। এবছর কানাডায় G7 এর বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। নজিরবিহীনভাবে এই সম্মেলনে মোদির আমন্ত্রণ জোটেনি। বিশ্বগুরুর ফাঁকা আওয়াজ দিয়েও মোদি সরকারের আমলে কূটনৈতিকভাবে ভারত ঠিক কতটা কোণঠাসা অবস্থানে রয়েছে, এটা তারই প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। ছত্তিশগড়ে আরেক শীর্ষ মাওবাদী নেতা সংঘর্ষে নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার সিপিআই মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকর নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইতে প্রাণ হারিয়েছেন বলে জানানো হয়েছে। এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের বিজাপুর জেলার ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকায়। নিরাপত্তা বাহিনীর সূত্রে খবর, এদিন বিকেল পর্যন্ত মাওবাদীদের সঙ্গে পুলিশের লড়াই চলে। এরই মাঝে তল্লাশি চালানোর সময় ওই মাওবাদী নেতার দেহ উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে। দেশের বিচার বিভাগের স্বাধীনতা ও জন আস্থার প্রশ্নে এক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন ভারতের প্রধান বিচারপতি B.R. গাভাই। ব্রিটেনের সুপ্রিম কোর্ট আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে বিচারক নিয়োগে সরকারের প্রভাব, কলেজিয়াম ব্যবস্থার প্রয়োজনীয়তা এবং অবসরপ্রাপ্ত বিচারকদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন প্রাক্তন প্রধান বিচারপতি। আন্তর্জাতিক মঞ্চের এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের বিচারপতি বিক্রম নাথ, ইংল্যান্ড ও ওয়েলসের চিফ জাস্টিস এবং আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতি জর্জ লেগাট। এই আন্তর্জাতিক আলোচনা পরিসরে বিচার বিভাগের নিরপেক্ষতা ও জন অবস্থান প্রশ্নে ভারতের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন প্রধানমন্ত্রী বিচারপতি গাভাই। পাকিস্তানে বসে ট্রাভেল এজেন্সির আড়ালে ভারতে গুপ্তচর বৃত্তি, গোয়েন্দাদের নজরে এবার ম্যাডাম এন। ভারতীয় গোয়েন্দা সংস্থার সূত্রে খবর, লাহোরে একটি ভ্রমণ সংস্থা পরিচালনা করেন নওসাব শেহজাদ। মূলত ভারতের নেট প্রভাবীদের প্রভাবিত করে পাকিস্তানের চর বানানোই ছিল তার প্রধান কাজ। কেরালার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী PV আনওয়ারের মনোনয়ন বাতিল করল কমিশন। সোমবার মনোনয়নপত্র দাখিল করেন PV আনওয়ার। জোড়া মনোনয়নপত্র দাখিল করেছিলেন তিনি, একটি তৃণমূলের হয়ে এবং অন্যটি নির্দল প্রার্থীর হয়ে। নির্দল প্রার্থী হিসেবে গৃহীত হয়েছে তার মনোনয়ন। এখন রাজ্যের খবর। দীঘায় জগন্নাথ মন্দিরে কর্মী নিয়োগ নিয়ে ধুন্ধুমার কাণ্ড, স্থানীয় গ্রামবাসীদের নিয়োগে বঞ্চিত করা হচ্ছে। মন্দির নির্মাণের প্রথম দিন থেকে ও উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী বলে আসছিলেন, মন্দিরকে কেন্দ্র করে এলাকার সমস্ত মানুষের আর্থিক উন্নয়ন ঘটবে। সমস্ত কমিটি গঠন হলো, কিন্তু কর্মী নিয়োগে দেখা গেল বাইরের লোক নিয়োগ করা হচ্ছে। ফলে স্থানীয় বেকারদের বিক্ষোভ দানা বাঁধে। এলাকাবাসী দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে ধুন্ধুমার কাণ্ড বাঁধালেন। সামাল দিতে হিমশিম খেল পুলিশ। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন 26,000 জন। বাতিল হয়েছে 2016 এসএসসি প্যানেল। শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষাকর্মীরাও কাজ হারিয়েছেন। সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার যেই পিটিশন ফাইল করে, তার মাধ্যমে যে শিক্ষক টেন্ডেড তারা ডিসেম্বর পর্যন্ত কাজ করার সুযোগ পাচ্ছেন, কিন্তু শিক্ষাকর্মী যারা, তাদের জন্য কোনো সুযোগের কথা বলা হয়নি, যার জেরে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে চাকরিহারাদের ভবিষ্যৎ। এদিন আন্দোলনকারীরা বলেন, শিক্ষকরা স্কুলে যাচ্ছেন, বেতন পাচ্ছেন, কিন্তু শিক্ষাকর্মীরা যেতে পারছেন না। সরকারকে ব্যবস্থা করতে হবে আমাদের স্কুলে ফেরার জন্য। রাজ্য সরকারের উচিত যোগ্য এবং যোগ্যদের লিস্ট প্রকাশ করা, কারণ যোগ্যরা পরীক্ষায় বসতে পারবে। ক্যানেল মেরামতির কাজেও কাটমানি চাওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের চটহাট ফাটমারি থেকে হাপ্তিয়াগঞ্জ পর্যন্ত প্রায় 12 কিলোমিটার তিস্তা ক্যানেলের মেরামতির কাজ শুরু করে সেচ দপ্তর। তবে চটহাট অঞ্চলের নিজ বাড়ি থেকে কুচিয়া মোড় ব্রিজ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার তিস্তা ক্যানেলের মেরামতের কাজের বরাদ দেওয়া হয় এক ঠিকাদার সংস্থাকে। অভিযোগ, কাজ শুরু হতেই চটহাট অঞ্চলের যুব তৃণমূলের অঞ্চল সভাপতি ও তার দলবল এসে ঠিকাদার সংস্থার কাছে কাজের কমিশন চায়। টাকা না দেওয়ায় ওই দুষ্কৃতীরা কাজ বন্ধ করে দিয়ে যাবতীয় যন্ত্রাংশ নদীতে ফেলে দেয় বলে অভিযোগ করেছে ঠিকাদার সংস্থা।
পরীক্ষায় কারচুপির অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই কেন শাস্তিমূলক পদক্ষেপ ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে? রায়গঞ্জ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। ডাক্তারি পড়ুয়াকে সাসপেন্ড করার সিদ্ধান্ত স্থগিত করে দিল আদালত। প্রসঙ্গত, গত বছর ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছিল। এক পরীক্ষার্থীর হয়ে অন্যজন পরীক্ষা দেওয়ার অভিযোগ ওঠে। এরপরে মামলাকারী সুমিত মান্ডলিয়ার বিরুদ্ধেও অন্য কারো হয়ে পরীক্ষায় বসার অভিযোগ ওঠে। ওই ঘটনায় তাকে প্রথম দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছিল। পরে দেশ জুড়ে দুর্নীতির তদন্তে নামে সিবিআই। গ্রেপ্তারির 1 মাসের মাথায় জামিন পেয়ে যান সুমিত নামে রায়গঞ্জ মেডিকেল কলেজের 2য় বর্ষের মামলাকারী ওই পড়ুয়া। আগামী 9 এবং 10 জুন তার পরীক্ষা রয়েছে। শেষে খেলার খবর। 4 বারের চ্যাম্পিয়ন শিয়াটেককে হারিয়ে ফরাসি ওপেনের ফাইনালে সাবালেঙ্কা। অনামি বোয়াসার স্বপ্নের দৌড় থামালেন গফ। ইগা শিয়াটেককে তার পছন্দের ফরাসি ওপেনের সেমিফাইনালে হারালেন এরিনা সাবালেঙ্কা। 3 সেটের লড়াইয়ে জিতলেন তিনি। ফ্রান্সের ওয়াইল্ড কার্ড লস বোয়াসকে হারিয়ে ফাইনালে উঠলেন কোকো গফও। উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে টানটান উত্তেজনার ম্যাচে কাতার বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্সকে 5-4 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে স্পেন। উল্লেখ্য, নেশনস লিগের অন্য সেমিফাইনালে স্বাগতিক জার্মানিকে 2-1 গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পর্তুগাল। আগামী 9 জুন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও পর্তুগাল। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।